সেই রাজ্যে স্থায়ী রাজ্যপাল হওয়া যায় না, এটা নিয়ম আর কি। হুমায়ুন কবির ত ত ত ত ত হ। দিদি আজকে একসময় মোল্লাতন্ত্রকে যথেষ্ট উস্কানি দিয়েছে, বাকিরা ছাড়বে কেন? রাজনাথ সিং বলেছেন আমরা সেই মুসলমানদের জন্য পাগলের মতো খুঁজছি। দিদিকে বলি ওই উত্তরপ্রদেশে যান না, আপনাকে মাছ আর মাংসে ঢেকে দেবে একদম। বললাম দিদি ভোট হবে নাতে, মাছের ভয় থাকলে মুসলমান ভয় পাবেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের প্রথম আমরা একটা অডিও শুনবো, কারণ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বঙ্গসফরে এসেছেন নির্বাচনী প্রচারে। সেই প্রচারের সভা থেকে কাজী মাসুম আক্তারের প্রশংসা করেছেন, তার লড়াইয়ের প্রশংসা করেছেন। আগে আমরা অডিওটা শুনবো, তারপরে আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার। क्योंकि बराबर काजी मासूम अख्तर साहब बच्चों से राष्ट्रगान और राष्ट्रगीत गाने के लिए कहते थे, इसलिए उनको पनिशमेंट दिया गया, उनको सजा दी गई। और बहनों भाइयों, भारतीय जनता पार्टी जिस पर की धर्म के आधार पर भेदभाव करने का आरोप लगाया जाता है, जानते हैं हमारी सरकार ने काजी मासूम अख्तर को पद्मश्री की उपाधि से भी भूषित किया है। मेरे बहनों भाइयों, यह है भारतीय जनता पार्टी और टीएमसी के लोगों में अंतर। কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমার সঙ্গে মুখোমুখি। কাজী মাসুম আক্তার, এই ভোটের আবহে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, হঠাৎ তার মুখে আপনার নাম, কোথাও কি মানে আপনার এই লড়াইকে স্বীকৃতি পেলেন আবার নতুন করে? না, স্বীকৃতি না, উনি আজ থেকে 11 বছর আগে 2015 সালে যখন হামলা হয়েছিল, এটা তো টুকটাক ধাক্কাধুক্কি দেওয়ার হামলা নয়, আমাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল, মানে জাস্ট জানলেবা হামলা যাকে বলে আর কি। তো তখন উনি এবং আরও অনেকে কেন্দ্রীয় নেতৃত্ব যা বিশিষ্ট লোক, তারা দিনের পর দিন টকশো করেছে কিন্তু, এবং বিভিন্ন মিডিয়াকে বাইট দিয়েছে তীব্র ধিক্কার জানিয়ে। রাজনাথ সিংজি তার মতো অন্যতম, আরও অনেকে ছিলেন, আমি নাম বিস্তারিত করছি না। এবং আমার এই ঘটনাটা গোটা পৃথিবীতে ছড়িয়েছিল, শুধু ভারতবর্ষে নয়, হিন্দি ইংরাজি টিভি চ্যানেল খবরের কাগজ তোলপাড় হয়েছিল। শুধু বাংলা টিভি চ্যানেল খবরের কাগজ এগিয়ে থাকা, ভগবান ছাড়া কাউকে ভয় করেন না, তার একটু ভয়টা পেয়েছিল আর কি। তাদের হিন্দি ভার্সন ইংরাজি ভার্সন টকশো করছে, বাংলা ভার্সন চুপ করে বসে আছে। কি বাঙালি জাতি রে বাবা, এদের একটা ধর্ষণকাণ্ড চাই, নাহলে তো বেশ হয় না। কিন্তু রাজনাথ সিং তো এইরকম সয়েলে বড় হয়নি, একটু অন্য সয়েলে বড় হয়েছে। তো উনি প্রসঙ্গটা তুললেন অনেক দিন পরে, ওনার মনে হয়েছে, মনে পড়েছে হয়তো। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রাজনাথ সিংজিকে এই ওঙ্কার টিভির মাধ্যমে জানাচ্ছি যে যারা আমাকে লোহার রড মেরেছিল মাথায়, আমাকে প্রায় কোমায় পাঠিয়ে দিয়েছিল, 1000 জন ঘিরে ধরেছিল আমাকে স্কুল চলাকালীন সময়। যেমন ওই অভয়া বলছে না যে ডিউটি করাকালীন ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছে, ওটা হেডমাস্টার হিসেবে মেটিয়ে পড়েছে ওই মিনি পাকিস্তান আর কি। জাতীয় সঙ্গীত গাওয়ানো যাবে না, এটা পাপ, ওটা হিন্দুত্ববাদী গান। আর্লি ম্যারেজ বন্ধ করা যাবে না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণী খবরের কাগজে আর্টিকেল লেখা যাবে না, বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা যাবে না। এইগুলো সব পাপ করেছিলাম। বিশেষ করে ওই হিন্দুত্ববাদী গান, ভারতের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম, ওটা প্রার্থনা সভায় চালু করেছিলাম। তো এটা রাজনাথ সিংদের মনে আছে, উনি প্রসঙ্গটা তুললেন। হ্যাঁ, ঠিক কথা তো। ওনারা আমাকে শিক্ষা সাহিত্যে সম্ভবত ভারতের অন্যতম ব্যক্তি আর কি, যিনি সর্বোচ্চ কম বয়সে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছে। তার আগে আপনার প্রশ্ন জাগতে পারে ওরা হয়তো বাড়তি ভালোবেসেছে আমাকে, না, দিদিও কিন্তু ভালোবেসেছে। দিদিকে আমি ছাড়বো না। আমার হামলা হয়েছিল 2017-তে, আর এগিয়ে থাকা খবরের কাগজ আমাকে দ্রোণাচার্য দিয়েছিল, প্রিন্সিপাল অফ দ্য ইয়ার 2016, 15 দেখতে পাচ্ছেন তো। তবে 2017-তে মাননীয় রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসাবে, বেস্ট প্রিন্সিপাল হিসাবে, আমার সারা জীবনের কীর্তিকে মাথায় রেখে আমাকে শিক্ষারত্ন সম্মান দিয়েছেন। দেখুন ঘরে লাগানো আছে, মমতা ব্যানার্জি শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দিয়ে রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসাবে। এবং সেইগুলো সমস্ত মূল্যায়িত হয়েছে পদ্মশ্রী পাওয়ার প্রেক্ষিতে, এবং জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত হওয়া, এটা নিশ্চয়ই ভেবেছে। এবং আমার অন্যান্য অ্যাক্টিভিটি, আমার লেখালেখি, আমি প্রায় 450-র মতো দৈনিক পত্রিকা আর্টিকেল লিখেছি। এখন আর আর্টিকেল লেখা হয় না, আমার লেখা কেউ ছাপতেই চায় না। আমি এখন বিশেষভাবে দেখে গেছি আমার লেখা ছাপা যাবে না। তো যারা খুব টাপতো তারা আর ছাপবে না। তো একটা প্রশ্ন খুব যাচ্ছে আমার, হঠাৎ বাংলায় যখন নির্বাচন চলছে, রাজনাথ সিং এই মানে মাসুম আক্তারের প্রসঙ্গটা তুললো, কোথাও কি তাহলে বিজেপি সংখ্যালঘু ভোটটাকে কাছে টানতে চাইছে বলে মনে হয়? আমি ভোটের জন্য উনি করছে বলে আমার মনে হয় না। অন্তত ওনার মনে হয়েছে পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, মুসলমানদের নিয়ে যেরকম খেলা হয়, আমি একটু আগে একটা বলার চেষ্টা করছিলাম কিছু বন্ধুদেরকে, যে এই যে অ্যাডজুডিকেশনে
যে ডিলিটেড ভোটার সংখ্যা হচ্ছে 27 লক্ষ, তার মধ্যে 17 লক্ষ হচ্ছে মুসলিম বা অন্য ধর্মাবলম্বী, আর 10 লক্ষ হচ্ছে হিন্দু। শুধু মুসলমানদের ভোট কেটেছে, মানে ভোটার কেটেছে, এই নিয়ে যে দিদি খেপাচ্ছে, মোল্লা খেপাচ্ছে, এটা কোনো কাজের কথা হয় না। তাহলে 10 লক্ষ হিন্দু ভোটার যে চলে গেল, যদি ওই ইন্টেনশনই থাকতো 10 লক্ষ অ্যাডজুডিকেশনে ডিলিটেড হতো না। দিল্লি যদি মানে এই বিজেপি সরকার, তার সাথে যদি কোনো গোপন আতাত থাকতো এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সাথে, আমি ওখানে বলেছি যে দিদি কিন্তু মোল্লা খেপাচ্ছে, হিন্দু খেপাচ্ছে না, কিন্তু খুব ইন্টারেস্টিং। আর দিদিদের নয়নমণি কারা? দুধেল গাইরা। আর দুধেল গাইদের নয়নমণি নেতা কারা? ওই সিদ্দিকুল্লারা। কিন্তু রাজনাথ সিংজি তিনি বলতে চাইছেন না, সিদ্দিকুল্লারা নয়, মুসলমানদের ঘরে ঘরে বাংলাতে মাসুম আক্তার জন্মাক, যারা দেশকে ভালোবাসে, যারা মূল স্রোতে থাকে, যাদেরকে হিন্দু মুসলিম বলে দেখে দেওয়া যায় না, যাদের নিয়ে গর্ব করা যায় ভারতবাসী রূপে। হয়তো উনি ওইটাই বলতে চেয়েছেন যে এই রাজ্যের যে প্রেক্ষাপট, ধর্মের নামে যে মেরুকরণ হয়ে যাওয়া, আমরা ওরা হয়ে যাওয়া, মুসলিম বলতে জেহাদি বোঝায়, মুসলিম বলতে অনুপ্রবেশকারী বোঝায়, ঘুষপেটিয়া বোঝায়, দুধেলগাই বোঝায়, খুব খারাপ না? একটা জাতিকে কত সম্মান করা যায়। শিক্ষা সাহিত্যে বলুন না, স্বাধীনতার পর কোন মুসলিম পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে? নাম বলুন। খুব লজ্জাজনক। বিজেপির আমলে তো কংগ্রেস সরকার ছিল, দিদির সাথে মিলিজুলি সরকারও ছিল, সিপিএমের সাথেও মিলিজুলি সরকার ছিল, কেন্দ্রে বলছি, দেয়নি কেন? রাজ্যে কি একটা যোগ্য মুসলমান কোনোদিন জন্মায়নি স্বাধীনতার পর? এই মৌলিক প্রশ্নগুলো ভাবতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বিজেপিকেও বলছি, রাজ্যে অজস্র মূল স্রোতে থাকা মুসলমান আছে, তাদের ভালোবাসুন, তাদের খুঁজুন, তাদের মনে আস্থা জাগান। তারা ভালোবাসতে চায়, তাদের কাছে কোনো দল অনিবার্য নয়। হ্যাঁ, অবশ্যই মাননীয় অনিবার্য নয়, মাননীয় যে খেলেছেন, রীতিমতো খেলাকুটি করেছেন। আমি প্রথম থেকে বলে এসেছি, এখন অনেকের চোখ ফুটেছে, এখন তারাও বলছে। কিন্তু তারা যে ভোট দেবে, বিজেপিকে তার জায়গা তৈরি করতে হবে। সেই জায়গা তৈরি করছে কারা? আইএসএফ কিছু করছে, মিম এসেছে, তারা দখল করতে চাইছে এই ভোটটাকে, যে দিদির থেকে ছিটকে গেছে যে ভোটটা আর কি। আবার হুমায়ুন কবির ত ত ত ত ত সে সর্বত্র বাবরি মসজিদটা কী করে? আচ্ছা, করে লাভটা কি? যে যদি একটা বাবরি মসজিদ হুমায়ুন কবির করে, করতে টাকা পয়সা নিশ্চয়ই পেয়েছে, তাহলে এখানে কতগুলো বাবরি ওই রাম মন্দির হয় বলুন তো পশ্চিমবঙ্গে? অর্থাৎ হুমায়ুন কবির বাবরি মসজিদ একটা করে অজস্র রাম মন্দির করার পটভূমিকা তৈরি করে দিলেন। অর্থাৎ তুমি ধর্ম করবে, যারা ক্ষমতাশালী তারা আরও বেশি ধর্ম করবে, ছাড়বে কেন? এটা তো নিউটনের থার্ড ল। দিদি আজকে একসময় মোল্লাতন্ত্রকে যথেষ্ট উস্কানি দিয়েছে, বাকিরা ছাড়বে কেন? তারা তো হিন্দু 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 তুমি এক করবে। কিন্তু রাজনাথ সিংয়ের কথাতে কিন্তু ওইটা প্রকাশিত হয়নি। রাজনাথ সিং বলেছেন, আমরা সেই মুসলমানদের জন্য পাগলের মতো খুঁজছি, কবে পাবো আমরা। হ্যাঁ, আমার নামটা অবশ্য উচ্চারণ করেছেন। সত্যি তো কিছু করেছি বলুন? কিছু করিনি। ভারত মার গান তো জাতীয় সঙ্গীত না। আমি তো ফসিল হয়ে যাওয়ার কথা ছিল, আমি তো মৃত্যুমুখে পড়েছিলাম, কোনো কারণে বেঁচে গেছি আমি। তো উনি সেটা স্মরণ করিয়ে দিলেন। আমার মাথায় তো লোহার রডটা পড়েনি, লোহার রডটা পড়েছিল ভারত মাতার মাথায়। যারা ভারত মায়ের জয় বলে, মা খুন হয়ে যাচ্ছে, আমি খুন হইনি, মা যারা খুন করছে, খুনি দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে লড়াই তারা থাকবে না, তার কেমন সন্তান তারা? কুলাঙ্গার তারা, তার কুসন্তান তারা। মাননীয়কে বলি, আপনি তো দেশকে ভালোবাসেন, কেন ওদেরকে জামিনযোগ্য ধারা দিয়েছেন বলুন তো? আমি এখন কোর্টে লড়ছি ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, ওদের বিরুদ্ধে যে ধারা দেওয়ার কথা ছিল আমি লিখিত চিঠি করেছি, যে কী করে এটা জামিনযোগ্য ধারা দিয়েছেন। অ্যাটেম্প টু মার্ডার ছিল তো, রক্তাক্ত হয়েছিল গোটা মাথা, সেকেন্ড রডটা মরলে মাথায় লাগলে আমি খুন হয়ে যেতাম, পুরো স্পট ডেট হয়ে যেতাম। সেটা লেগেছিলাম পুলিশ অফিসার প্রসেনজিৎ সরকার হাতে, হাত পুরো ফেটে গিয়েছিল তার। তারপরে তাদের জামিন যোগ্য ধারা দেওয়া গেল, তাদের মুক্তিটা কামনা করছেন। মাননীয় কিন্তু আমাকে ডেকেছেন, বলেছেন আমরা নিরাপত্তা জন্য আপনাকে হিন্দু প্রধান জায়গায় প্রধান শিক্ষক হিসাবে পাঠিয়ে দিলাম। আমাকে অন্য কিছু ভেবেছিলেন, আমি যাইনি। হিন্দু প্রধান জায়গা কেন বাংলা পাঠাতো না? কেন মুসলমান প্রধান জায়গাগুলো এই দুধ হবে? কেন নির্বাচন আমাদের কমিশনার পুলিশ লিখিত চিঠি করেছিল, করে কপি আছে আমার কাছে, দেখাতে পারি। তাতে বলেছে, আমি বলেছিলাম ওই স্কুলেই যাব যদি আমাকে নিরাপত্তা দেওয়া হয়, উপযুক্ত প্রোটেকশন দেওয়া হয়। কিন্তু কমিশনার পুলিশ কলকাতা তিনি লিখিতভাবে জানিয়েছেন মাইনরিটি কমিশনকে, কপি পেয়েছি আমি, যে পুলিশ যদি আমাকে নিরাপত্তা দিয়েও নিয়ে যায়, স্কট করেও নিয়ে যায়, তাহলে আমার জীবনহানি করতে পারে, মিটিয়ে পড়েছে। এটা কি ভারতবর্ষের বাইরে? ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গাওয়ানোর অপরাধে মার খাবো, আবার ক্লাস করতে গিয়ে হেডমাস্টারের দায়িত্ব পালন করতে গিয়ে আবার মৃত্যুমুখে পড়বো। রাজ্যের কলকাতা পুলিশ আমাকে নিরাপত্তা দিতে পারবে না, স্বীকার করে নিচ্ছে।
কমিশনার অফ পুলিশ কলকাতা। আপনি কল্পনা করতে পারেন? মাননীয়া তিনি বলতে চেয়েছেন, আমার সাথে কথা হয়েছে না, কী করব, আপনি ভালো থাকুন না, আপনার চাকরি বাড়িকে আমি বাঁচিয়ে রাখতে চাইছি, কিন্তু ওদের বিরুদ্ধে একটু পরে ভাববো, মানে মোল্লা ভোট ওনার বাধ্যবাধকতা। আমি মুসলমান ভাইদের বলি, দিদি কি ঘৃণা করেনি? ঘৃণা করেছে। আপনাদের ভোটের জন্য আপনাদেরকে সহ্য করেছে মাত্র। দিদিও ঘৃণা করেন প্রচণ্ড, নাহলে ঘৃণা না করলে আপনাদেরকে দুধের গাই বলতে পারে? কোনো জাতির লোকে কি দুধের গাই বলা যায়? ওয়াকাব নিয়ে যখন ফ্রাং করছিল যে ওয়াকাবের জন্য কারা কারা প্রাণ দেবে বলো, মনে আছে তো স্প্ল্যানেড ইস্টে? কারা কারা ওয়াকাব বাঁচানোর জন্য প্রাণ দেবে, হাত তোলো। হাজার হাজার লোক হাত তুলে দিল যে ওয়াকাবের জন্য আমরা প্রাণ দিয়ে দেবো। বাস্তব হচ্ছে ওরা প্রাণ কেউ দেয়নি, ওরা প্রাণ নিয়েছে। ওই শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের প্রাণ নিয়েছে। এই জন্য দায়ীকে প্রথম দিকে আশকারা দিয়ে মোল্লাদেরকে তোল্লায় তুলেছিল, পরবর্তীকালে যখন চলে দেখছি যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন বললো ওয়াকাব নিয়ে আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না, দিল্লিতেই করো। আর যে বলেছিল কে কে হাত তোলো, কে কে প্রাণ দেবে, সেই লোককে এমএলএ টিকিট দিয়েছে হাড়বা থেকে। কী নাম? মতিন, মৌলানা মতিন। দিস ইজ মাসুম আক্তার, খোঁজ রাখে, চ্যালেঞ্জ। মনে পড়ে তো কাসেম সিদ্দিকীকে, মুসলমানদের নাকি সে নেতা। সে বলল যে যে তৃণমূল পার্টি করবে তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজার নামাজ পড়া যাবে না, মৃত্যুর আগে ওই একটা জানাজার নামাজ হয় আর কি, মানে কবর দেওয়ার আগে, মৃত্যুর পরে সেই নামাজ পর্যন্ত পড়া যাবে না। অর্থাৎ ওদেরকে শ্মশানে জ্বালিয়ে দিতে হবে সেই সব মুসলমানদের। অর্থাৎ পশ্চিমবঙ্গে 90% মুসলমান যদি তৃণমূলকে ভোট দেয়, ওই 90% লোক, ওদের 3 কোটি লোককে শ্মশানে পুড়িয়ে দেওয়ার নিদান দিয়েছেন কে? কাসেম সিদ্দিকী। সেই কাসেম সিদ্দিকী টিকিট পেয়ে গেছে, জেনারেল সেক্রেটারি হয়ে গেছে। সে বলছে যে আমাকে যদি দিদির জন্য আমি আগুনে ঝাঁপ দিতে রাজি। কি বলছে? দিদির জন্য আমি আগুনে ঝাঁপ দিতে রাজি, আমি বিখ্যাত কাজী। মুসলমানদের মনে করছে খুব হেজি বেজি, এইটাই, এই হলো মুসলমানদের নেতা। একটা প্রশ্ন আছে, বাংলার যে মুসলিম সমাজ, সেই বা সংখ্যালঘু সমাজ, সেখানে মানে কোথাও যেন একটা শ্রেণী তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, আর একটা শ্রেণী মানে বিজেপি বারবার বলছে যে সংখ্যালঘু ভোট আমরা চাই কিন্তু আমরা পাই না। এটা কি কোথাও ভোটে মানে সংখ্যালঘুরা কোথাও ভোটে? একটা আর্টিকেল লিখেছি, খবরের কাছে বেরিয়েছে, তাতে বলেছি মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, না বিজেপি মুসলমানদের ভোট চায় না। এবং আমি বলেছি কি করলে বিজেপি মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে, তার রাস্তা আছে। কি করলে মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে তার প্রকরণ আছে, তার পন্থা আছে। বঙ্গ বিজেপি মনে হচ্ছে এখনও পর্যন্ত সে বিষয়ে খুব সচেতন নয়। আমি ওটা ইংরাজিতে অনুবাদ করে দিল্লিতেও পাঠিয়েছি, লেখাটা বড় লেখা খবরের কাছে বেরিয়েছে এই মর্মে। অজস্র পয়েন্ট সেইগুলো বিজেপি এখনও গ্রহণ করেনি। বিজেপি মনে করে যে হিন্দু ভোটই হয়ে যাবে, হয়তো হয়ে যাবে, কারণ আসামে তো হয়ে গেছে। আসামে 38% মুসলিম ভোট। কত? 38%। জনগণের 38% যে মুসলমান আসামে। সেখানে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী, এখন আবার বলেছে গরুর মাংস খাবে, আগে বারণ করেছিল, বাড়িতে বসে খাবে, মানে বাড়িতে লুকিয়ে খাবে, সবার সামনে খাবে না। আর দিদি বলছে যদি পশ্চিমবঙ্গে বিজেপি এসে যায়, মাছ মাংস ডিম 3টি বন্ধ করে দেবে। দিদিকে বলি ওই উত্তরপ্রদেশে যান না, আপনাকে মাছ আর মাংসে ঢেকে দেবে একদম, এত লোক মাছ আর মাংস খায়। এইসব ঢপের চপ কথা বলে কোনো লাভ আছে? যারা নিরামিষাশী তাদের একটা ভালো খাদ্যাভ্যাস, আপনি তাকে ওয়েলকাম করুন, স্বাস্থ্য ভালো থাকে নিরামিষ খেলে। আমরা যারা আমিষ বেশি খাই, আমাদের ওই বলেছিলাম না, মাথা মোটা বুক ছিনে, পেট মোটা পা ছিনে, সবার মোটা মোটা পেট আর কি, ধপধপ করছে বাঙালি। আমাদের স্বাস্থ্যবিধি ঠিক চলে না, মানছি না আমরা। আর যদি দিদি মনে করে এই কথা বললে ভোট পেয়ে যাবো, আরে কিছু হিন্দু ভোট কন্ট্রোল হতে পারে। এই মিথ্যাচার তো শিল্প এখন আর কি, মানে খুব মোটা দাগের শিল্প, কুটির শিল্প হচ্ছে না, মোটা দাগের শিল্প। এই হিন্দুদের জন্য মাছটা তবু চলবে, কিন্তু মুসলমানদের জন্য মাছ চলবে না, এটা দিদি জানে না, এটা মাসুম আক্তার জানে। মুসলমানরা মাছকে গুরুত্বই দেয় না, মুসলমানরা মাছ ভক্ত নয়, এ কথা এই কঙ্কার টিভিতে মনে হচ্ছে প্রথম কেউ বলছে, এবং পশ্চিমবঙ্গে প্রথম কেউ বলছে। মুসলমানরা মাছ খাওয়াতে খুব একটা বিশ্বাসী নয়, মাছের ভক্ত মুসলমানরা নেই। যদি প্রমাণ চান আমি বলি, কলকাতাতেই যাই, বাড়ির কথা দেখাতে পারবো না প্রমাণ। কলকাতা মুসলিম ওরিয়েন্টেড জায়গায় হোটেলগুলোতে যান, দেখবেন মাছই বিক্রি হয় না, 4 রকম 5 রকম মাংস বিক্রি হয়। মাছ থাকলে সামান্য একটুখানি মাছ, সে এমন বিহারের মতো উত্তরপ্রদেশের মতো মশলা দিয়ে রাঁধবে, সে আমাদের খেলে পেট খারাপ হয়ে যাবে। মুসলমান হলে মাছ বিক্রি হয় না কেন? মুসলমান মাছ খায় না। কি বললাম দিদি, ভোট হবে নাতে, মাছের ভয় থাকলে মুসলমান ভয় পাবে না। মুসলমান মাংস খায়, কোন মাংস? পোলট্রির মুরগি, গরিব লোকেরা এখন পোলট্রির মুরগিটা খায়,
খাসিও খায়, দাম বেশি একটু, ওটা হবে না। আসল মাংস ওইটা দিদি যদি বন্ধ করার ভয় দেখাতে পারেন তাহলে একটু ভোট আসতে পারে। হেমন্ত বিশ্ব শর্মা খুব চালাক, সে বলে যে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া যাবে না, বাড়িতে বসে খান। এখন যদি আপনি ভয় দেখান যদি বিজেপি আসে পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, আমি বলছি মুসলমানরা জান দিয়ে দেবে সব। 5 টাইম গরুর মাংস খেলে তবে মুসলমান পরিষ্কার করে থাকতে পারে, বিশেষ করে বিহারি মুসলমানগুলো। তবে সে যান সকালে গরুর মাংস ভাত, এই মানে ব্রেকফাস্ট, দুপুরে গরুর মাংস ভাত অথবা রুটি, বিকেলবেলা রোলের সাথে গরুর মাংস, রাত্রিবেলা চাপ ভুনা গরুর মাংস, 5 টাইম 4 টাইম খেতে হবে, তবে হবে। এবার যদি বলে দেন কিচ্ছু লাগবে না, শুধু মুসলমানদের গরুর মাংস খেতে দেওয়া যাবে না, মুসলমান জান দিয়ে দেবে, কয়েক হাজার লোক জান দিয়ে দেবে। দিদি এই জ্ঞানটা ঠিক মতো নেই বা বলতে পারছে না, সাহস পাচ্ছেন, মাসে ভক্ত সাহস করে বলতে পারে। তুই মাংস মানে ওই মাংসটা মানে খাসি টাসি মুরগি বন্ধ হয়ে গেল অসুবিধা নেই, গরুটা যদি বন্ধ করে দিতে পারে তো সেই ভয়টা কি দেখাতে পারে যে মমতা ব্যানার্জি বলছে মাছ হবে না, তাতে ভোট নেই। আর বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সব জায়গায় মাংস খায়, মাংস সব চলে, মানে বিজেপি রাজ্যগুলো বলছে টোটাল মিথ্যা। আসছি, আমার খুব জানতে ইচ্ছা করছে যে হঠাৎ করে বাংলায় যখন ভোট তখন রাজনাথ সিংয়ের মুখে মাসুম আক্তারের নাম, মাঝখানে একটা বিষয় সামনে আসছিল যে মাসুম আক্তারকে হয়তো রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি, সেরকম কোনো সম্ভাবনা আছে? দেখুন আমি ভাই কোনো সভাটাও যাই না, আমাকে মানুষের হৃদয়ে সবাই পাঠাক, হৃদয়ের একটা আসন আছে না তো, মানুষের হৃদয়ের আসন। আমি কিচ্ছু চাই না, আমি মোদিজির কাছেও চাই, আমি দিদিজির কাছেও চাই, কিন্তু চাইলে তার হয় না। দিদিজি তো মানে আমাদের সেই দুধ লাগাইতে বড্ড পছন্দ, আমি দেখতে খারাপ, দুধ লাগাইয়ের মতো নই, স্টেট বলে দিচ্ছি, এসব কথাকে বলে কত লুকিয়ে রাখে, সব বলে দিচ্ছে, এত মুখ পাতলা হয় একটু তেল ফেল মারছে না। আমার রাজ্যের মানুষ কাঁদছে জানেন তো, হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি। আচ্ছা আমরা কে বলুন, আমরা প্রথমে মানুষ, তারপর আমরা ভারতীয়, আরে বাঙালি বলে তো ভালো হয়ে যাচ্ছে। কেন সোনার বাংলা প্রধানমন্ত্রী বলে, সোনার বলতে কী বলবে, উচ্চারণ ভুল আমি, সে তো গুজরাটি লোক, হিন্দি বললে তো মানে তুমি তো হিন্দি ভুল করছো সারাক্ষণ ধরে, হিন্দি উচ্চারণ ঠিক নেই, লোক হাসি ঠাট্টা করছে গোটা ভারতবর্ষে, এতদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরে, রেলমন্ত্রী থাকার পরে মাননীয় কথা বলছে। তো যদি বলে আমার সোনার বাংলা, তো সোনারটাকে সোনার বলবে, এটা স্বাভাবিক তো, সে তো গুজরাটিতে বাংলা উচ্চারণ ঠিক করবে কি, এই তো রাজনাথ সিংও বাংলা বলছিল, ভুল হচ্ছিল, তো এতে তো বরঞ্চ আনন্দ পাওয়ার কথা, চেষ্টা তো করেছে অন্তত। আমরা ধরুন গুজরাটে গেলাম, গুজরাটি ভাষা কিছু বলতে গেলাম, উচ্চারণ তো ভুল হবেই, তো এটার মধ্যে কোনো অযোগ্যতা আছে না, এর মধ্যে কোনো অযোগ্যতা হয় কি, ওইটা নিয়ে খিল্লি করছে। তা আমি মোদিজিদের বলছি, আমি দিদিজিদের বলছি, আমি সবজিদের বলছি, আমি যতগুলো রাজনৈতিক দল আছে তাদেরকেও বলছি, রাজ্যে না এখনও কিছু ভালো মানুষ আছে, তাদেরকে কাজে লাগান, যেমন স্বাস্থ্য দপ্তর, যেমন শিক্ষা দপ্তর, সুরক্ষা দপ্তর, কিছু ভালো মানুষগুলোকে তো কাজে লাগানো যায় নাকি, শুধু পলিটিক্যাল লোকদের, মানে আরাবুল নয় এখন শওকাত, এরকম টাইপের কিছু লাভ হবে? তো আমাকে যদি কোনো জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষের হৃদয়ে স্থান পেতে পারি, আমার বড্ড স্বপ্ন যদি আরেকটু কাজ করতে পারি, নিজের প্ল্যাটফর্ম না থাকলে কাজ করার একটু প্রবলেম হয়, ওই ঢোল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, কিছুটা আমাদের অবস্থা তাই আর কি। প্রচুর মানুষ ভালোবাসে আমাকে, সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখো, এই যে টিভিতে বলি তার পিছনে কমেন্টগুলো দেখো, অসম্ভব ভালোবাসে মানুষরা আমাকে। রামমোহন বিদ্যাসাগরের সাথে অনেকে তুলনা করেছে দেখেছি, আমি বলতে খুব সংকোচ বোধ করছি, করেছে তো এপিজে আব্দুল কালামের সাথে তুলনা করেছে তো এটাই কম পাওয়া। আমি এপিজে আব্দুল কালামের কথাটা বললাম, আমি কিন্তু যখন আসছিলাম না ভেবে আসছিলাম যে এই বিষয়টা আমার মানে বলতে খুব ইচ্ছা করছিল আপনার কাছে, যখন কিন্তু কেন্দ্রে যখন বিজেপি সরকার, তখন আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি হয়েছিলেন একজন মুসলমান, তিনি এপিজে আব্দুল কালাম। বাংলায় যদি বিজেপি 26-এ ক্ষমতায় আসে তাহলে অনেকে বলছেন যে তাহলে মাসুম আক্তার হয়তো রাজ্যপাল হতে পারেন, সেই মানে এপিজে আব্দুল কালাম মডেলটা বাংলায় ফিরে আসছে। না আমি দেখুন, আমি ওই প্রথাগত কোনো পদে আমাকে নিল, আমাকে নাও নিত, আমার চেয়ে যোগ্য প্রচুর লোক আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, বাংলাদেশ, ভারত বাংলাদেশের যে সম্পর্ক অত্যন্ত ভালো করতে হবে, বিশেষ করে বাঙালির সাথে বাঙালির সম্পর্ক। ওখানে একটা ধরনের বিশৃঙ্খল মানুষ, তারা ধর্মের নামে বাংলাদেশে বাঙালিত্বকে নষ্ট করে দিচ্ছে। বাংলা চর্চা বাংলাদেশে হয়, কিন্তু রিসেন্ট দেখুন সেই পাকিস্তানি চর্চা যেন বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। আবার আমাদের সাথে মানে এই পুরো পশ্চিমবঙ্গের সাথে পূর্ববঙ্গের কোথাও যেন টাসেল, ভারতের সাথে বাংলাদেশের কোথাও যেন একটা দ্বন্দ্ব। পাকিস্তানের মতো শক্তিকে দমন করতে গেলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রাখা খুব দরকার। এই বাংলাদেশে আমি গিয়েছিলাম, আমাকে চিফ গেস্ট করে নিয়ে গেছিলাম মতুয়া মহাসংঘ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, 25-30 হাজার লোক আমার বক্তব্য শুনেছে, 25-30 হাজার, কী গভীর ভালোবাসা। আমি বিভিন্ন পোর্টালে টিভিতে যখন কথা বলি দেখি আমার ফলোয়ার বাংলাদেশে প্রচুর, কখনো 20-25 লাখ 30 লাখ পর্যন্ত লোক দেখে আমাকে, একটা পোর্টালের বা একটা টিভি চ্যানেলের বক্তব্য 30 লাখ 35 লাখ পর্যন্ত দেখেছে আমাকে। আমার আনন্দ হয়, অহংকার বলছেন, আনন্দ, ভীষণ আনন্দ হয়। আমি কিন্তু অতি সাধারণ মানুষ,
কোনো কিছু আহামরি কিছু লোক নই, আমি কোনো সেলিব্রিটি নই, কোনো বড় নেতা নই, কিচ্ছু নই। আমি শুধু একটা কথা বলি, যেমন বাংলাদেশ ভারতের সম্পর্ককে ভালো করতে আমার মতো লোকে কাজে লাগাতে পারে। ওখানে মুসলমান ধর্মে আছে, বাঙালি সংস্কৃতিকে বুঝি, ওখানে ধর্মীয় উদারতার লোক চাই। মানে আমাদের কেন্দ্র বা রাজ্য সরকার কাদেরকে কাজে লাগাবে? সঠিক লোককে, পাঁচাটা লোককে নয়। আরও ভালো ভালো লোক আছে, আমি নামগুলো বললাম না, আর কার নাম বলবো? যোগ্য লোক নেই তা নয়, কিন্তু যোগ্য লোকের ঐক্য নেই। সেই জন্য একটা সংগঠন তৈরি করেছে, জনমুক্তি পরিষদ। এই গত শনিবারে তারা একটা প্রেস কনফারেন্স করলাম কলকাতা প্রেস ক্লাবে। সেখানে এসআইআর বা স্বচ্ছ নির্বাচন, সন্ত্রাসমুক্ত নির্বাচন ইস্যু ছিল আলোচনার। আমার ফোন নাম্বারটা টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রথম শ্রেণী মিডিয়া টিভি চ্যানেল খবর করে দেখিয়েছিল, চারিদিকে ছড়িয়ে গেছে। এবং 200 থেকে 250 লোক ফোন করেছে গোটা পশ্চিমবঙ্গ থেকে আমাকে, স্যার আমাকে বাঁচান স্যার, আমার নাম ডিলিটেড হয়ে গেছে। দেখুন, কাজ করা যায় না? আমি তাদের জন্য পরামর্শ দিচ্ছি, সাহায্য করছি, আমার কি ভালো লাগছে যে কিছু মানুষের তো পাশে দাঁড়াচ্ছে অন্তত। এইটুকু বললাম। আপনার কাছে যদি অপশন থাকে যে রাজ্যসভার সাংসদ নাকি বাংলার রাজ্যপাল, কোনটা? এই ধরনের একটা লোভের মতো হয়ে গেল। কিছু অপশন কিছু না। আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, অ্যাক্টিং রাজ্যপাল হতে পারি, সেই রাজ্যে স্থায়ী রাজ্যপাল হওয়া যায় না, এটা নিয়ম আর কি। যেমন শ্যামল সেন হয়েছিলেন পশ্চিমবঙ্গের লোক, জাস্টিস শ্যামল সেন, তিনি অ্যাক্টিং গভর্নর হয়েছিলেন। তো আমাকে এখানেই কেন, কাশ্মীরেও তো সমস্যা চলছে, আমাদের মধ্যে লোককে ওখানে লোক প্রচুর চায়টায়, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি সেই যোগ্য নই দাদা, এইসব বলবেন না। আমাকে যোগ্য হতে গেলে আরও হয়তো অনেক পথ পেরোতে হবে, জানি, কিন্তু আমি মনে করি আমাদের মতো লোকের ভীষণ দরকার। মানে আমি অহংকার করার জন্য বলছি না। আপনি যদি বলেন কী কেন দরকার, আমি যেখানে যেখানে গেছি কিছু কাজ করার চেষ্টা করেছি। আপনি যদি উদাহরণ দিয়ে বলুন, আপনি আমার শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন বাগবাজারে, ছাত্র সংখ্যা 7 গুণ করেছি, ছাত্র স্কুল উঠে যাচ্ছিল, হাই স্কুল 7 গুণ 2 বছরে। পুরো পরিকাঠামো হচ্ছে, যাদবপুরে ছিলাম আমি, যাদবপুরে কার্যনগর সন্ন্যায় বিদ্যাপীঠ খোঁজ নিয়ে দেখুন 3-4 গুণ ছাত্র করে দিয়েছিলাম ওই স্কুলে বসেই। শিক্ষারত্ন, দ্রোণাচার্য, পদ্মশ্রী সব পেয়েছি এবং গোটা স্কুলে পরিবহন ঠিক করেছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি খোঁজ নিয়ে দেখুন, ওখানেও মৌলিক কিছু কর্মকাণ্ড আছে। যে কাজ করে সে সর্বত করে, যে করে না সে কোথাও করে না। আর একটা কথা বলে রাখি, নেতাকে, নেতা হচ্ছে যাকে পদে নিয়ে গেল, এমপি করলো বা এমএলএ করলো। ধরুন আমাকে এমপি এমএলএ কে করতে পারে? এই কেন্দ্রে বা রাজ্যের লোক করতে পারে, যারা আছে, হয়তো রাজ্য সরকার কেন্দ্র সরকার করতে পারে। আমাকে রাজ্যসভায় নিয়ে যেতে পারে কারা? এরা নিয়ে যেতে পারে, আমি কথা বলছি। বা অন্য কোনো জায়গায় কেন্দ্র সরকার বা কেউ নিয়ে যেতে পারে, ওটা তো কেউ নিয়ে গেল। কিন্তু আমার প্রশ্ন, একজন এমপি এমএলএ, একজন নেতা মাথা, তার কি যোগ্যতা আসল কোনটা জানেন? সে যখন কোনো পদে ছিল না, কোনো জায়গায় ছিল না, সে নিজের ক্যারিশমায় কী কী করেছে? মানুষের পাশে থেকেছে, মৌলিক কাজ করেছে, নিজেকে ক্ষতিগ্রস্ত করে সমাজের দিকে এগিয়েছে। ত্যাগ আছে, তিতিক্ষা আছে, মানবতা আছে, নৈতিকতা আছে, সেটা করে দেখি যে সাহসিকতা আছে, ব্যক্তিত্ব আছে, তার জীবনে ওটা প্রতিবাদ কবে কবে হয়েছিল। এই মূল্যায়ন করে আপনি একটা নেতাকে মূল্যায়ন করুন। পদে চলে যাবো, সে গোলগাল কথা টিভি চ্যানেল থেকে গোল করে ঘিরে আছে, সে বিশাল সেলিব্রিটি হয়ে যায়। এখন তো হুমায়ুন কবির মনে হচ্ছে নাম্বার 1 লোক হয়ে গেছে, তার বিরুদ্ধে একগাদা অভিযোগ উঠছে। তাহলে আমার কি প্রশ্ন সেইটা? আমার প্রশ্ন, তিনি যখন পলিটিক্যাল দলে ছিলেন কী কাজ করেছিলেন, কতবার প্রতিবাদ করেছিলেন, কতবার প্রতিরোধ করার জন্য নিজেকে ক্ষতিগ্রস্ত করেছিলেন। কোনো রাজনীতি নেই, কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই। আমি একটা লেম্যান, আমি রাস্তার ভিখিরি, আমি অতি সাধারণ একটা দুর্বল মানুষ। তারপরও আমি আমার আঙ্গিকে, আমার ক্ষমতায় কতটা কি করতে পেরেছি জীবনে, এই মূল্যায়ন করে মোদিজি আমাকে দেখবে, দিদিজি আমাকে দেখবে, আরও কোনো জি আমাকে দেখবে। এটা হবে আমার মূল্যায়ন। আমি ক্ষমতায় যাওয়ার পরে কোনো মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী হয়ে যাওয়ার পর গোলগাল পাকা পাওয়া কথাতে কিচ্ছু বলা হয় না। জ্যোতিপ্রিয় মল্লিককে নাকি দিদির খুব ভালো লাগে, এই বলছেন, হায় রে দিদি, যায় রে দিদি। জ্যোতিপ্রিয় মল্লিক কী কী কাজ করে, রেশনের মালপত্র চুরি করেছেন, বাকিবুল্লাহকে দিয়েছিলেন, ওর অ্যাসিস্ট্যান্ট বাকিবুল্লাহ। সে আবার ওই টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা করেছেন আমার বাকিবুল্লাহ। আর জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বরুণ বিশ্বাস, সেই গাইঘাটা ধর্ষণ কাণ্ডে যে লড়াই চালিয়েছিলেন, সেই স্কুল মাস্টার, দেখুন সে তো কিছু করেছিলেন, তাকে তো পার্টি করতে হয়নি, নেতা হতে হয়নি। বরুণ বিশ্বাস কিন্তু আর আলোচনা হয় না, এখন অন্য লোকরা বেশি আলোচনা হয়, দেখেছেন তো? সেই বরুণ বিশ্বাস এত লড়াই করার পরে ওপেন রাস্তায় চলতে গিয়ে নিহত হয়েছিলেন, গুলি স্টেশনের কাছে মারা গেলেন। অভিযোগের পরিবারের যারা হত্যা করেছিল তাদের মাথায় রয়েছে ওই জ্যোতিপ্রিয় মল্লিক। কজনের শাস্তি হয়েছে? যারা বরুণ বিশ্বাসকে মেরেছিল তাদের কার কার শাস্তি হয়েছে বলুন তো? কিচ্ছু হয়নি। আপনারা অভয় অভয় করে চিৎকার করছেন, ওটা মিডিয়া তোলা তো। অভয়ের লড়াইটা তো মিডিয়া তুলেছে, তামান্নার মাকে তো মিডিয়া তুলেছে, কিন্তু মাম্পি খাতুন বীরভূমের স্কুলের ছাত্রী, আমার কাছে তথ্য গোটা রাজ্যে নেই, স্কুলে পড়তো, হোস্টেলে থাকতো, মেয়েদের হোস্টেলে, তাকে হোস্টেলের মধ্যে শিক্ষক একজন ধর্ষণ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে।
মাম্পি খাতুনের বাবা রোজ ফোন করে আমাকে, যে লয়ার দিয়েছে 3-4 লাখ টাকা ক্ষতি করে দিয়ে, সেই লয়ারও পাল্টি খেয়ে গেছে, পুলিশ পাল্টি খেয়ে গেছে, ফরেন্সিক রিপোর্টও পাল্টি। বাবা কাঁদছে, স্যার আমার মেয়ে তো আমি হারালাম, এসআইআর আমার নামটাও কেটে গেছে, বীরভূমে বাড়ি। কই নিউজ আছে কোথায়? ওটা তো স্কুলের, ওটা তো 11-এর ছাত্রী। দেখুন ছবিটা, দেখুন, কান্না লাগবে দেখে আপনার। অজস্র 200 এরকম ধর্ষণ করে খুন আছে রিপোর্ট, ওই অভয়ের মতোই রিপোর্ট। ওটা হাইলাইটেড, বাকিটা হাইলাইটেড না। মাসুম আক্তার ওইটাতে থাকে না, যেখানে সবাই থাকে মাসুম আক্তার থাকে না, যার কেউ থাকে না মাসুম আক্তার থাকে। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। যেমন মাম্পি খাতুনের পাশে এখন আমি আছি, রাজ্যে এখন কেউ নেই। হলো, আমার কষ্ট লাগে। হুক্কা হুয়া করে কখনো সমাজ পরিবর্তন করা যায় না। সমাজে যেখানে কোনো মানুষ নেই, সেই প্রতিকূলতার সাথে লড়াই করা, প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করা, অনুকূল পরিস্থিতি না। এটা হচ্ছে কথা। আমি রাজ্য সরকারের আন্ডারে কর্মী, একটা হেডমাস্টার প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছি। আমি সাধারণ কোনো অধ্যাপক বা শিক্ষক নই। আমার বিগত দেখুন 20 বছর বাম আমলে বামেদের বিরুদ্ধে, এবং এই সরকারের আমলে এই সরকারের বিরুদ্ধে লাগাতার কথা বলে গেছি। রাজা তুমি উলঙ্গ বলতে পেরেছি। মাননীয়কে চাইনি, আমাকে কে বলে চাইনি, বারবার চেয়েছে, আকার ইঙ্গিতে চেয়েছে, আমাকে সম্মান দিয়েছে মাননীয়া। আমি তো বিক্রি হতে পারতাম, বিক্রি হয়েছে। আমি মেরুদণ্ড বলতে কি বোঝায় এটাকে বলে। এখন কাউকে দেখতে পাই মিছিলে হাঁটছে, একদিকে তৃণমূলের লোক মিছিল যাচ্ছে, একদিকে বিজেপির মিছিল যাচ্ছে। বিজেপির মিছিলে যারা বলছে তৃণমূল নিপাত চাক, আবার তৃণমূলের মিছিলে বলছে বিজেপি নিপাত চাক। যে নেতা বলছে ভয় লাগে এক্ষুনি, মানে ওই মিছিলে দল পরিবর্তন হয়ে যাবে না, তো চলতে দল পরিবর্তন। হঠাৎ করে দেখা যাবে সে বিজেপি থেকে তৃণমূল চলে গেছে, বা তৃণমূল থেকে বিজেপি চলে গেছে। এই হচ্ছে নেতা। তেমন নেতা চারিদিকে চিৎকার চাঁচারি করছে, বিশাল খাওয়া দাওয়া করছে, লোকের বাড়ি চলে যাচ্ছে। কারো বাড়িতে খাবার দাবার আছে কিনা খুঁজে যাবার হুঁশ নেই, গিয়ে ভাত খেয়ে দিচ্ছে, মাছ ভাতও খেয়ে দিচ্ছে। দেখছিলাম সবার, কেউ সাবান মাখিয়ে দিচ্ছে, কেউ ঘাস কেটে দিচ্ছে, কেউ সবজি কেটে দিচ্ছে, মানে আর কি বলবো, কেউ এই সব ঘুগনি মুড়ি সব রেঁধে দিচ্ছে, কেউ গা হাত টিপে দিচ্ছে। এই গা টিপে তো দেখিনি মনে হচ্ছে, এটা বাড়তি বললাম একটু। গা টিপে তো বাকি, তোমার গা হাতে যন্ত্রণা আছে, যদি গা হাতে যন্ত্রণা তাকে বলো আমি কিছু ভোট প্রার্থীকে ডেকে দিচ্ছি, তোমাকে ভালো করে ম্যাসাজ করে দেবো, পয়সা নেবে না কিন্তু, ফ্রিতে করে দেবো। এইটি একমাত্র সময়। আচ্ছা, তোমার ঘরে কি ওই টয়লেটটা অপরিষ্কার আছে? মানে তোমাদের ঘরের টয়লেটটা বলছি খুব গন্ধ হয়ে গেছে না, আমি এটা ক্যান্ডিডেট পাঠিয়ে দিচ্ছি, সে তোমার ওইটা ম্যাথরের কাজটা করে দেবে আর কি। এইগুলো নেতা। কদিন পরেই শোষণ করবে, কদিন পরে ওদেরকে চিনতে পারবে না। ছি বলার আর রাস্তা নেই। আমি পরিষ্কার করে বলছি, এরা কখনো নেতা হতে পারে না। এরা কীভাবে টিকিট পেয়েছে তাও আমি জানি না। কত টিকিট নিয়ে প্রশ্ন, টাকা দিয়ে টিকিট, টাকা দুটো, মানে টোটো আছে না, টোটো, টাকা টিকিট এগিয়ে ভাই। আচ্ছা, যে টাকা দিয়েছে সে তো চুরি করবে। সবচেয়ে সত্যবাদী লোকের নাম পশ্চিমবঙ্গে একটা আছে, হ্যাঁ, মাননীয় লোক কিন্তু সে মদন মিত্র। এটা বলি আলোচনা শেষ করবো। মদন মিত্র কী বলেছে, একটা বড় টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছে, আমার খুব হাসি লেগে সত্যি। সে বলছে, আরে আমি না প্রথমে এমএলএ হয়ে গেলাম, এমএলএ হয়ে যাওয়ার পর না 100 কোটি টাকা হাতালাম। কত? 100 কোটি টাকা। এমএলএতে বেতন আমাদের মতো, আমাদের চেয়ে একটু কম বা সামথিং। 100 কোটি টাকা হয়ে গেল কদিনের মধ্যে। ওই যে 100 কোটি টাকা হয়ে গেলে কী হবে, ও তো পাওয়ার নেই। তখন আমি একজন নেতাকে বললাম, মাথাকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের মাথাকে যে মন্ত্রী করতে পারে কে, আমি নাম বলবো না বাবা, মদমিত্র খেয়ে যাবো বাবা। তাকে বললাম, দাদা আমাকে বড় মন্ত্রী হতে হবে, কী করতে হবে? বলবো 10 কোটি দিতে হবে। কত? 10 কোটি। তো আমি দেখলাম যে আমি টাকাটা, আমার তো সবই তো 2 নম্বরই টাকা, বুঝতেই পারা যাচ্ছে 100 কোটিটা 2 নম্বরই। তো তার মধ্যে 10 কোটি দিয়ে তো লুকোনো টাকা, ওটা তুমি দেখতে পাবে না, ওটা অডিট হয় না। তো আমি দেখলাম যে 10 কোটি দিলে হয় টাকাটা জলে যাবে, আর না হলে আমি মন্ত্রী হবো। মন্ত্রী হলে 10 কোটি টাকা কিছুদিনের মধ্যে 20 কোটি হয়ে যাবে। দিয়ে দিলাম 10 কোটি, মন্ত্রী হলাম, 20 কোটি তুলে নিলাম। আর আমাদের যারা ছোটোখাটো নেতা যারা আছে, সেল টেলে আছে, সেখানে মিনিমাম পদ পেতে গেলে 10 লাখ লাগে। এই তো ব্যাপার। তা আমরা এই টাকা পয়সা নিয়ে চলবো, ভালোই আছে। এই যে সত্যাচার, এই যে সত্য কথা, টিকিট বিক্রি হয় 10 লাখ থেকে 3 কোটি 2 কোটি বিধানসভাতে বিক্রি হয়েছে। তো যারা টিকিটটা কিনেছে, আমি দলমত নির্বিশেষে বলছি, তাদেরকে কিন্তু জেনে নিন, তাদের ভোটারদেরও বলে দিই, তারা লুট করবে কিন্তু কদিন পরে, টাকাটা তুলবে না। ওই মদন মিত্র যেটা বলেছে, আমি 10 কোটি দিয়েছি, 20 কোটি তুলব। ছি, আমার এর বাইরে কিছু বলার নেই। শুধু ওঙ্কার টিভিকে বলছি, রাজ্যের যারা ভোটার তাদের কাছে এরা বিনতি করছি, আপনাদের ক্লান্তি বলে কিছু নেই, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু বলে কিছু নেই। একটু ক্লান্ত হয়ে পড়েছেন না, তবে মানুষ বাঁচবে, তবে বাংলা বাঁচবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান কথা। নির্বাচনী প্রচার চলছে, সেই প্রচারে একটা সভা থেকে স্বয়ং কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে কাজী মাসুম আক্তারের নাম।
সেটা কী ধরনের ইঙ্গিত বা অন্য কোনো সমীকরণ আছে কি না সেটা সময় বলবে। তবে কাজী মাসুম আক্তার যেটা মনে করলেন যে 26-এর বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনটা খুব প্রয়োজন এবং এই বাংলায় পরিবর্তন হলে তবে বাঙালি বাঁচবে। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।